এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম, মুক্ত আবহের পক্ষ থেকে আজ শিক্ষাঙ্গনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা মুক্ত আবহের পক্ষ থেকে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের খেলাধুলো, রাজনীতি, সংস্কৃতি, স্বাস্থ্য, চিকিৎসা সব বিষয়ে আমাদের আলোচনা হয়। তো আজকে আমরা শিক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তো আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের মধ্যে আজকে এসছেন বর্ধমান রাজ কলেজের প্রাক্তন অধ্যক্ষ, শুধু অধ্যক্ষই নন, একজন বিশিষ্ট প্রশাসক, একজন এক্স আর্মি অফিসার এবং একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি আর কেউ নন, ডক্টর সুভাষচন্দ্র নন্দী। তাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওর পক্ষ থেকে। তো স্যার অত্যন্ত পরিচিত, রাজ কলেজের দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন। তার আগে রানিগঞ্জ TGBর অধ্যাপনা করেছেন 22 বছর এবং TICও ছিলেন বছরখানেক। তো আমি খুবই তাকে রাজ কলেজে, আমি প্রাক্তন ছাত্র রাজ কলেজেরই, এবং সেই সুবাদে তাকে বিভিন্ন সময়ে খবরের জন্য গেছি। তো এত একটা বড় মাপের সংগঠক যে ভাবা যায় না। তো মুহূর্তের মধ্যে তিনি সঙ্গে সঙ্গে সমাধান করে দিতেন অনেক বিষয়। তো সেই রাজ কলেজ আজকে একটা মহিরুহ, সেই মহিরুহ এটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে গেছে। তো যাই হোক, আমরা সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। আপাতত স্যারের কাছে আমরা জানতে চাইব যে এই যে শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন কলেজের পরিস্থিতি, অনেকে অধ্যক্ষ হতে চাইছেন না, এমন পরিস্থিতি হয়েছে কলেজে। তো সব কলেজেরই পঠন পাঠন একরকম নয়, কোথাও পরিকাঠামো ভালো, কোথাও পরিকাঠামো খারাপ। এবং আমাদের এই যে অনেকে অধ্যক্ষ হতে অনীহা কলেজে, এই ব্যাপারে স্যার যদি কিছু বলেন। অধ্যক্ষ, দেখুন, এই অধ্যক্ষের যে চাকরিটা সেটা একটা বিশেষ ধরনের, এবং বর্তমান সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে শুধু আজ বলে নয়, বিগত 20 বছর ধরে বা 25 বছর ধরে অধ্যক্ষদের একটা এমনভাবে চাকরি করতে হচ্ছে যে তারা যেন একটা বিশেষ প্রজাতির একটা জীব, তারা, তাদের পাশে কেউ নেই, তাদেরকে একাকী চালাতে হবে, এরকম একটা ভাব। 24 ঘন্টা ডিউটি। হ্যাঁ, 24 ঘন্টা ডিউটি। কি জানেন, আমি যেটা দেখেছি, আমি রানীগঞ্জ কলেজেও, যেটা আপনি বললেন সঠিকভাবে বলেছেন মোশাররফবাবু, আমাকে এই মুক্ত আবহেতে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞ এবং খুবই খুশি, গর্বিত। মুক্ত বাংলা বর্ধমানে একটা অত্যন্ত ভালো কাগজ, এবং আপনি তো জানেন, আপনি রাজ কলেজে একজন কৃতি ছাত্র ছিলেন। আমি যেখানেই যাই দেখেছি, রাজ কলেজে 12 বছর ছিলাম, রাজ কলেজের স্টুডেন্টরা জুয়েল অফ দ্য জুয়েলস, এটা আমার মনে হয়েছে। যেখানে গেছি রাজ কলেজের ছাত্র একটা দুটো পেয়ে গেছি। সে আমি নিউ দিল্লিতে UGC অফিস থেকে আরম্ভ করে, বিকাশ ভবন থেকে আরম্ভ করে, রাজ কলেজের ছাত্রছাত্রী কোথায় নেই, অদ্ভুত ব্যাপার একবারে। তো সেই রাজ কলেজ শুধু কারো একার তো নয়, এই কলকাতার প্রেসিডেন্সি, হ্যাঁ, কলকাতার প্রেসিডেন্সির পরেই এটা বর্ধমানের প্রেসিডেন্সি এটা বলা হতো। এর কারণটা আমি যেটা কলেজে বলতাম যে আপনারা পড়ান আর না পড়ান সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে এই 25 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সবথেকে ভালো ছাত্রছাত্রীরা তারা আগে অপশন দেয় রাজ কলেজে আসার জন্য।
তো অটোমেটিক্যালি তারা যে কোনোভাবে নিজেকে তৈরি করে নিয়ে কলেজের মুখ উজ্জ্বল করবে, তাদের পরিবারের মুখ উজ্জ্বল করে। আমি 2013 সালে ডিসেম্বরে রিটায়ার করেছি। 13 সাল পর্যন্ত আমি যারা কৃতি ছাত্রছাত্রী তাদের একটা নোটিশ বোর্ডে, অডিটোরিয়ামের পাশে দুটো বোর্ড থাকতো, সেখানে তাদের মানে রেজাল্ট আমি সেখানে ওয়াল আপ করে দিতাম। আমি এই গত 2 বছর হলো ওদের গভর্নিং বডিতে আছি, মানে গভর্নমেন্টের নমিনি হিসেবে। তো আমি গিয়ে দেখলাম, দেখে খুব মর্মাহত হলাম। সেই 13 সালে আমি বোর্ড টাঙিয়ে এসেছি, তারপরে 13 সালের পরে 24 হয়ে গেল, 24 সাল, 12 বছর হয়ে গেল। এই 12 বছরে সেই বোর্ডের কোনো পরিবর্তন হয়নি। তার মানে এটা ভালো বার্তা দেয় না, এটা ব্যাপার। এবং মাঠে দেখলাম যে বড় বড় গাছ হয়ে রয়েছে, গোটা ফুলবর মাঠটা, ছেলেদের খেলাধুলোর ইত্যাদি সেগুলো নেই। এবং গোটা কলেজটা একবারতে শ্যাবি, মানে দেখলে মনে হবে পোড়ো বাড়ি বা ভূতের বাড়ি যেরকম হয় সেরকম নোংরা, আবর্জনা, মাকড়সা, ঝুল ঝাল, কালো হয়ে রয়েছে সমস্ত। বা গেটগুলো, গেটের যে হোর্ডিংগুলো সেগুলো ভেঙে গেছে, তুবড়ে গেছে ইত্যাদি। এগুলো মেনটেন্যান্সের দরকার আর কি। তার জন্যে সরকার টাকা পয়সা অনেক দেয়। আমি আমার থাকাকালীন অবস্থায় কলেজের ফেস লিফট আপের জন্যে আমি অনেক টাকা ইউজিসি থেকে পেয়েছিলাম, সেগুলো সদ্ব্যবহার করতে পেরেছি। তখন ন্যাক হয়েছিল, আমি ন্যাকের সমস্ত বইটই রেডি করে এসেছিলাম, সেই বইটাই পাঠিয়েছিল ওরা, আমার পাঠানোটাই ওরা করে B++ পেয়েছে। কিন্তু ওদের তখন A বা A+ পাওয়া উচিত ছিল। ওরা যদি আমাকে ডাকতো তাহলে আমি অন্তত ওদের হেল্প করতে পারতাম। আমাকে পরে যারা করিয়েছে আমার বইটা পাঠিয়ে, তো ওরা বলেছে সই করা আছে সুভাষচন্দ্র নন্দী, পাঠিয়েছে একজন, আর আমরা এসে দেখছি আরেকজন চেয়ারে বসে ইত্যাদি। এরকম কেন হলো? তখন যারা পাঠিয়েছেন তারা বলেছেন এইরকম এই ব্যাপার, উনি রিটায়ার করেছেন, উনি ছিলেন, উনি এখন আর নেই, এখন আমি বসেছি ইত্যাদি। তো যাই হোক, সেগুলো যেমন একটা আমাদের ছিল ভিডিও কনফারেন্স রুম ছিল। সেই ভিডিও কনফারেন্সের রুম বিদেশের যে কোনো জায়গায়, যে কোনো শিক্ষাগত ইনস্টিটিউশনে, হায়ার এডুকেশনের ডিপার্টমেন্টকে আমরা কানেক্ট করতে পারতাম। এবং সেখানে যে কোনো যাদের ভিডিও কনফারেন্স আছে, সে হেলথ সেক্টরই হোক আর এডুকেশন সেক্টরই হোক, আমরা সেগুলো স্টুডেন্টদিকে দেখাতে পারতাম। তো সেটা ওরা দেখাতে পারেনি যে কোথায় আছে, খোঁজ কর। খুব বড় কলেজ তো, ডে মর্নিং ইভিনিং, মাল্টি-সিট মাল্টি ফ্যাকাল্টি কলেজ, এবং প্রায় 250 জন কর্মচারী পার্ট টাইম ইত্যাদি নিয়ে। সকলকে চেনা সম্ভব, যিনি প্রিন্সিপাল থাকবেন তার পক্ষেই চেনা সম্ভব। তিনি দ্য অনলি ডিডিও। এবং ডে মর্নিং ইভিনিং আমি সকাল ওই 7টার মধ্যে যেতাম, আর রাত্রি 9:30 নাগাদ আমি অফিস থেকে উঠতাম। তো এই এত সময় কেন আমি দিয়ে সুফলটা পেয়েছিলাম? এই কারণেই আমার ডেডিকেশন। আমার ফ্যামিলি হয়তো সাফার করেছে, কিন্তু আমি ফ্যামিলি মনে করতাম আমার কলেজের পরিবেশটাকে। কলেজ একটা পরিবার, কলেজ একটা পরিবার। এবং প্রত্যেক শিফটেরই মানুষজন এসে একবার উঁকি মেরে দেখে নিত যে প্রিন্সিপাল আছেন কিনা। এবং প্রত্যেকটা শিফটেই আমি ক্লাস নিতাম। আপনি সবার কথা শুনতেন? সবার কথা শুনতাম, সবাইকে সম্মান। সব রাজনৈতিক দলের লোকেরই কথা শুনতেন? হ্যাঁ, সেটা ডেফিনেটলি। আমি কোনো রাজনীতি করিনি, এই কারণে রাজনীতি করিনি। অ্যাজ এ মানে এক্স আরবি অফিসার হিসেবে আমাদের তো একটা করতে হয় যে কোনো রকম রাজনীতির সঙ্গে আমরা অফিসিয়ালি সংযোগ রাখবো না। এখন রিটায়ার করেছি, এখন একটু ভাবতে হয় যে এই রাজনীতি ভালো করছি ইত্যাদি, এখন দেখি। তখন দেখার কোনো সুযোগ ছিল না, বা মানসিক অবস্থা আমার সেটা আমি তৈরি করিনি। যাই হোক, তো ওই যে বিরাট সময় ডেডিকেশন দিতাম বলেই হয়তো একটুখানি সাফল্য পেতাম, তবু মনের খেদ মিটত না। মনে হয় যে আরও কিছুটা বাকি হলে করলে ভালো হতো, আরেকটু করলে ভালো হতো। প্রচুর স্কলারশিপ পেত ছেলেমেয়েরা, প্রচুর, প্রত্যেক ডিপার্টমেন্টে। এবং বিদেশে যাওয়ার সুযোগ থেকে আরম্ভ করে, স্টুডেন্টরা বিদেশে যাওয়ার সুযোগ থেকে আরম্ভ করে, সে মানে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে ফার্স্ট হয়েছে, কত স্কলারশিপ পেয়েছে। অনার্সের স্টুডেন্টরা প্রায় প্রি-অ্যাপ্রেন্টিসশিপ এবং স্কলারশিপ পায়নি যে কোনো একটা, এরকম স্টুডেন্ট বোধহয় পাওয়া যেত না। আর পাস কোর্সের ছেলেদের একটু চিন্তা ছিল, সেই জন্য পাস কোর্সের ছেলেদের জন্য আমি করতাম কি, ক্যাম্পাস ইন্টারভিউ করাতাম। ক্যাম্পাস ইন্টারভিউ করার জন্যে আমার একটা প্লেসমেন্ট সেল ছিল। সেই প্লেসমেন্ট সেলে তৎকালীন অধ্যাপক ডক্টর মহাদেব রায়, কেমিস্ট্রির হেড ছিলেন তিনি, এবং প্রফেসর মুজিবুর রহমান, এরা অত্যন্ত আমার স্নেহধন্য, ইতিহাসের হেড ছিলেন। এরা খুব নামী প্রফেসর ছিলেন এবং স্টুডেন্টদের সঙ্গে খুব সংযোগ ছিল। এদের সাহায্যে, তার এই প্লেসমেন্ট সেলের সাহায্যে আমি বহু কোম্পানি, প্রায় 25-30টা কোম্পানির, মানে প্রাইভেট কোম্পানির আমি এখানে ক্যাম্পাস ইন্টারভিউ করাতাম। 10টার সময় শুরু হতো,
বিকেল 5টা নাগাদ তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে চলে যেত। বাহ, এরকম ওই ক বছর থেকে লাস্ট 1.5 বছর হয়তো পারিনি, কিন্তু প্রায় 500-550-600 মতন স্টুডেন্টকে আমি প্লেসমেন্ট করে এসেছিলাম বিভিন্ন কোম্পানিতে, ভালো ভালো চাকরিতে। এই উইপ্রো বলুন, ডাবর কোম্পানি বলুন, পেস্ট কন্ট্রোল অফ ইন্ডিয়া বলুন, এরকম বহু কোম্পানি রয়েছে নামি দামি, সেখানে এরকম ছিল আর কি। তারপরে তো আবার আমুল কোম্পানি ছিল ইত্যাদি। তো এই পাস কোর্সের ছেলেদের জন্য এটা খুব একটা লাভের ছিল। ছেলেরা তো খুব একটা ওগুলো তো করতো না, কারণ তারা সব এন মাস চাকরি পেয়ে যেত, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন। আমি দেখছি ম্যাক্সিমাম কলেজের প্রিন্সিপালগুলো সব রাজ কলেজের এক্স স্টুডেন্ট, এরকম দেখতাম। এমনকি ওখানে বিকাশ ভবনের ডেপুটি সেক্রেটারি মিস্টার রঞ্জিত চক্রবর্তী এক্স স্টুডেন্ট অফ বর্ধমান রাজ কলেজ, এরকম ছিল। আইএএস, অনেকগুলো আইএএস পেয়েছিলাম। আমার মনে আছে মিস্টার সব্যসাচী রায়, এখন আছেন তিলোচন সিং, মিস্টার তিলোচন সিং, উনি তো ওই হোম ডিপার্টমেন্টের সেই ইয়েগুলোতে রয়েছেন, অর্থাৎ আইএসদের ডিএমদের ট্রান্সফারটা উনি দেখেন, মিস্টার তিলোচন সিং। যখন আমরা ওই 125 বছর সার্ধ শতবৎসরে আমরা 1 বছর ধরে উৎসব পালন করি, তখন এনারা সব এসেছিলেন। এবং কিছু মন্ত্রী ছিলেন তৎকালীন, মিস্টার নিরুপম সেন, তারপরে বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, এরা সব রাজ কলেজের এক্স স্টুডেন্ট ছিলেন। সত্যসাধন চক্রবর্তী, না, সত্যসাধন চক্রবর্তী নয়, উনি নর্থ বেঙ্গলের লোক ছিলেন। ওই বিদ্যুৎ মন্ত্রীর কি নাম যেন, উনি ছিলেন। তারপরেতে আপনার সুদর্শন রায়চৌধুরী বলে, সুদর্শন রায়চৌধুরী নয়, উনি আমাদের অ্যাকাউন্ট জেনারেল এজি বেঙ্গলের এই ইয়ে 125 বছর আপনার আমার হয়েছিল। হ্যাঁ, বলাই রায়, যিনি ইয়ে ছিলেন হাইকোর্টের যে ইয়ে ছিলেন, উনি রাজ কলেজের এক্স স্টুডেন্ট। এরকম বহু নামি দামি বিশিষ্ট ব্যক্তিরা সব রাজ কলেজের ছিলেন, এরকম ব্যাপার। এমন যেন আমি একবার বসে আছি যেরকম 5:30টার সময়, আমি তো উঠতাম 9:30 এরকম সময়, ইভিনিং সেকশন বন্ধ হলে তারপর, কারণ কি ইভিনিং সেকশনে স্টুডেন্টরা আসতো না, তারপর আমি আসছি দেখে ওরা উকি মারতো, তারপরে তো স্টুডেন্টরা সব আসতো। কারণ ইভিনিং সেকশনে মহিলা কর্মী আছেন, মহিলা অধ্যাপিকা ছিলেন এবং মহিলা ছাত্রী আছেন। সুতরাং তাদের জন্য লাইটের বেশ 2 রকম 3 রকম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সোলার লাইট, আপনার জেনারেটরের অটোমেটিক লাইট, তারপরে তো এমনিতেও পাওয়ারের লাইট তো আছেই ইত্যাদি, এগুলো ছিল। রাস্তাঘাট করেছিলাম, বিল্ডিং করেছি, সায়েন্স বিল্ডিং করেছি, কলেজের নিজস্ব ফান্ডে করেছি। তো সেইগুলো কমার্সের তো একদম প্রত্যেক বছরই ফার্স্ট রাজ কলেজ থেকে হচ্ছে এরকম ব্যাপার একটা। এবং বিভিন্ন সাবজেক্টে আপনার ফার্স্ট, নট অনলি দ্যাট, 1 থেকে 10-এর মধ্যে ইউনিভার্সিটির ম্যাক্সিমাম মানে প্রায় 50% স্টুডেন্ট হচ্ছে রাজ কলেজেরই স্টুডেন্ট, তারা যাচ্ছে এরকম। ইকোনমিক্স, কমার্সের বা বেশ কিছু সাবজেক্টের এখন অবস্থা এত দৈন্যদশা কেন, আপনার কি মনে হয়? ইকোনমিক্সে দেখুন, এগুলো আমরা করে এই যে ইকোনমিক্সে পড়লে কি হবে, কি তার ক্যারিয়ার হতে পারে, এইগুলো স্টুডেন্টরা বা গার্জেনরা জানে না। আমি তখন কয়েক বছর, প্রায় 5 বছর আমি কাউন্সেলিং করেছিলাম। কাউন্সেলিং করার জন্য সুবাদে আমাকে বিভিন্ন জায়গায় সমাজের বিভিন্ন লোকের, আপনাদের মতন যারা করিতকর্মী মানুষ আছেন, আমাকে কালনা, কাটোয়া বিভিন্ন জায়গায় কাউন্সেলিংয়ের জন্য আমাকে নিয়ে যেত। আমি রাজ কলেজে কাউন্সেলিং করাতাম আমার অধ্যাপিকাদের নিয়ে টিম তৈরি করে, যারা সবেমাত্র হায়ার সেকেন্ডারি পাস করেছে, তাদের কাছে কি অপশান। ধরুন কেউ যদি ফাইন আর্টস নিয়ে পড়তে চায়, তার আঁকায় ভালো, তার প্রতিভা আছে, তাকে আমি বলতাম না যে তুমি আমার কলেজে পড়ো, তাকে দেখিয়ে দিতাম কোথায় কোথায় ফাইন আর্টস আছে, প্রাইভেট বা গভর্নমেন্ট কোথায় কোথায় আছে, প্রফেসররা বলে দিতেন বা আমরা বলে দিতাম। এইভাবে তাতে গাইড করলে তাদের মধ্যে একটা সৃষ্টি হতো চিন্তাভাবনা। তখন এইভাবে কাউন্সেলিং করার ফলে আমি দেখতাম যে কমার্সে তো প্রচুর ভর্তি হতোই, ইকোনমিক্সেও যে ভর্তি না হওয়ার যে অনীহা বা একটা ভয়, ম্যাথামেটিক্স রাখতেই হবে, সেই ভয়টা কেটে গিয়ে অনেক ভালো ভালো স্টুডেন্ট ইকোনমিক্সে পাস করেছে এবং তারা অনেক জায়গাতেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। যেমন ইউনিভার্সিটিতেও রয়েছে, ইউনিভার্সিটিতে প্রফেসররা অনেকে রয়েছেন। তারপরেতে আপনার ওই ইউজিসির যে অফিস রয়েছে আপনার, সেখানে তো এক মহিলা রয়েছেন, তিনি আগে ওমেন্স কলেজে ছিলেন ইকোনমিক্সের। তো এরকম অনেক ছাত্রছাত্রী বহু জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন। প্রায় প্রত্যেকটা কলেজই ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানের ইউনিভার্সিটির আন্ডারে অধ্যাপিকা হিসেবে রাজ কলেজের ছাত্রছাত্রী তো রয়েছেই। অনেক কলেজের প্রিন্সিপালও আছেন রাজ কলেজের, যেমন মেমারি প্রিন্সিপাল গোপীকান্ত কোনার ছিলেন, সুকৃতি ঘোষাল ছিলেন, অনেক দামি দামি প্রফেসর। তারপরেতে আপনার নিরুপমত একবার ছিলেন ওখানে, একবার ফিরে এসছেন এখানেতে। তো এরকম প্রচুর কলেজের অধ্যাপক
মানে অধ্যক্ষ রাজ কলেজের এক্স স্টুডেন্ট হিসেবে ছিলেন। তো বর্তমানে রাজ কলেজের অবস্থাটা একটু সংকটজনক হয়ে পড়লো। বর্তমানে দেখুন, আমি প্রায় 12 বছর হতে চলল রিটায়ার করেছি। সাম্প্রতিককালে আপনি ম্যানেজিং কমিটির একজন? হ্যাঁ, সাম্প্রতিককালে গভর্নমেন্ট নমিনি হিসেবে গভর্নিং বডিতে আমি আছি। যদিও গভর্নিং বডিতে প্রধান রোল হচ্ছে যে আপনার যিনি প্রেসিডেন্ট, তারই বেশি রোল, আমরা তাকে হেল্প করি। ডক্টর স্বপন পান আছেন। তো আমি যেটা দেখলাম যে ক্লাস হচ্ছে না, সব রুমগুলো ফাঁকা। আমার সময়তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সময় থাকতেন প্রেসিডেন্ট গভর্নিং বডির, তিনি সারপ্রাইজ ভিজিট দিতেন। 7:30টার সময় কলেজে চলে এসেছেন, এসে দেখছেন ক্লাস হচ্ছে এবং আমি রয়েছি। বিকেল 4টের সময় এসে দেখছেন ক্লাস হচ্ছে, আবার সন্ধ্যেবেলা 8টার সময় এসেছেন, তিনি ক্লাস হচ্ছেন দেখেছেন, আমাকে না জানিয়ে এসেছেন। তো উনি বললেন যে অদ্ভুত ব্যাপার, আমি তো 3 দিন এলাম অসময়েতে, এসে দেখছি আপনিও আছেন, তাহলে বাইরে যেটা রটে যে কিছু কলেজটা গেল সর্বনাশ হয়ে গেল, তা তো নয়, এরকম ব্যাপার। আমি বললাম দেখুন স্যার, আমরা তো সকলে মিলে একটা টিম ওয়ার্ক করছি, চেষ্টা করে যাচ্ছি। তো ক্লাস যদি ভালো করে হয়, ভালো পড়ায়, তাহলে কেন হবে না? একদম। তো সেই জন্যে স্টুডেন্টদের কাছে কলেজটাকে কলেজমুখী তাদেরকে করতে হবে, টিচারদের ভালো পড়ানো, মন্দিরের মতো করে তুলতে, ভালো পড়ানোর মাধ্যমে, এটি হচ্ছে প্রধান চাবিকাঠি। এবং টিচারদিকে সম্মান করা। আমি টিচারদিকে সম্মান করতাম, বিশ্বাস করতাম, তারা আমাকে উপযুক্ত মূল্য দিতেন, তারা সময় দিতেন, যে কাজগুলো ভালো চিন্তাভাবনা করতাম তারা সময় দিতেন এবং আমাকে সাহায্য করতেন। এটা আমার যদি কিছু উন্নতি হয়ে থাকে, সেটা তো আমার একার নয়, একটা আমাদের সকলেরই প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছিল। কিন্তু অধ্যক্ষ ছিলেন নিরঞ্জন মণ্ডল। নিরঞ্জন মণ্ডল সাসপেন্ড হয়েছেন, হ্যাঁ, আগে যে কোনো কারণেই হোক তাকে জিবি সাসপেন্ড করেছে। তো এ ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, গভর্নিং বডি কতগুলো রুলস, গভর্নিং বডি কিছু অধিকার আছে, গভর্নিং বডি নিশ্চয়ই আছে। এটা গভর্নিং বডি একমাত্র করতে পারে, তাকে বহাল করতে পারে, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, তাকে সাসপেন্ড করতে পারে তার দোষ থাকলে। এবং সেটা গভর্নমেন্টের যে রুল, ইউনিভার্সিটির যে রুল, ইউজিসি রুল, এই রুলগুলি মোতাবেক গভর্নিং বডি অধ্যক্ষকে পরিচালনা করবেন, কলেজ পরিচালনার শীর্ষে তারা থাকবেন, উপদেশ দেবেন। গভর্নিং বডি মেম্বার মানে তারা কলেজে গিয়ে রেগুলার যে রুটিন ওয়ার্ক সেগুলো করবেন না, তারা হচ্ছে অ্যাডভাইসারি বডি। সেই অ্যাডভাইসারি বডি দেবে, কিন্তু অ্যাডভাইসারি বডিতে যেগুলো আলোচনা হলো, যেগুলো সিদ্ধান্ত হলো, সেগুলোকে ইমপ্লিকেট করার দায়িত্ব হচ্ছে প্রিন্সিপালের নেতৃত্বে বিভিন্ন কমিটির বা প্রিন্সিপালের। সেগুলো হচ্ছে যে কোথাও খামতি ছিল, হ্যাঁ, সেগুলো তো বটেই, সেগুলো খামতি আছেই। আমি এটা আরও ডিটেলসে গভর্নিং বডি রেজলিউশনগুলো দেখলে পাওয়া যাবে, যেগুলো আর সিদ্ধান্ত হয়েছে সেগুলো ইমপ্লিকেট প্রায় ম্যাক্সিমামই ইমপ্লিকেট হতো না। সামান্য কাজ, ধরুন আপনার কিছু মাইক্রোস্কোপ কেনা বা মাইক্রোস্কোপ বলছি, আপনার কম্পিউটার কেনা, এসি মেশিন সারানো বা কেনা ছাড়া আর খুব একটা বেশি ইমপ্লিকেশন হতো না। মানে অনেক দেরি করে হচ্ছে বা ওটা হচ্ছে, তার ফলে সবটাই খারাপ হচ্ছে ব্যাপারটা, এটা ঠিক যাচ্ছে না, শিক্ষার আবহাওয়াটা ঠিক থাকছে না, পরিবেশটা ঠিক থাকছে না। যেমন ইলেকট্রিফিকেশনের রিপেয়ারিং বহু পরে, 1 বছর পরে হচ্ছে। আমরা প্রায় 2 বছর আগে টাকা স্যাংশন করে দিয়েছে গভর্নিং বডি 3 কোটি নতুন বিল্ডিং করার জন্য, কারণ নতুন এনপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি 2020 অনুসারে যে ঘর বাড়ি দরকার, সেগুলোকে মাথায় রেখে আমরা টাকা স্যাংশন করে দিয়েছি। এখন ওরা প্রায় 2 বছর হতে চললে এখনও শুরু করতে পারেনি। বিল্ডিং কমিটি রয়েছে, বিল্ডিং কমিটি কীভাবে করতে হবে, তাতে ইঞ্জিনিয়ার রাখতে হবে, এই সমস্ত সাজেশন ছিল দেওয়া। আপনিও তো একজন জিবি মেম্বার, তা আপনি কতটা উদ্যোগী হচ্ছেন? না, আমার হচ্ছে যে যখন আলোচনা হয়, সেই আলোচনার সময়তে সঠিক উপদেশটা দেওয়ার চেষ্টা আমি করি, এইটুকুই আমার এখতিয়ার, তার বেশি তো আমার এখতিয়ার নেই, এইটাই আর কি। আর নতুন শিক্ষা নীতি এর বিরুদ্ধে আচরণ করছে বেশ কিছু রাজনৈতিক দল। আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রথমে স্বাগত না জানালো, শেষকালে বাধ্য হলো স্বাগত জানাতে। হ্যাঁ, বেশ কিছু কারণ আছে। তো যাই হোক, তা আপনি কি মনে করেন যে পরিকাঠামো কি উপযুক্ত হয়েছে? গোটা ইন্ডিয়াতে এরা এডুকেশন মানে নিউ এডুকেশন ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করছে। কেন করছে? আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে তো কম্পিট করতে হবে, অর্থাৎ প্রতিযোগিতায় নামতে হবে। আমাদের স্টুডেন্টরা, আমাদের ছেলেমেয়েরা যাতে ইন্টারন্যাশনাল করিডোরে পৌঁছতে পারে, বিভিন্ন গবেষণা থেকে আরম্ভ করে, বাণিজ্য থেকে আরম্ভ করে সব জায়গায় তাদের নিজেদের অধিকার আদায় করতে পারে, তার জন্যে এডুকেশনটা সেইভাবেই সাজাতে হবে। তাহলে আন্তর্জাতিক যে পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোর পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার এডুকেশন পলিসি পরিবর্তিত হওয়া দরকার। তা সেই পরিবর্তন হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে, যে টিম তৈরি হয়েছে
তখনকার দিনে রাষ্ট্রপতির আন্ডারে একটা কমিটি হয়েছিল, সেই কমিটি থেকে বহুকাল ধরে এটাকে একটা খসড়া করে অনেক সেমিনার আলোচনা পরে এটাকে ইমপ্লিমেন্ট করেছে 20 সাল থেকে। কিন্তু তা আমরা কথা- ওয়েস্ট বেঙ্গল অনেক পিছিয়ে আছি, হ্যাঁ। 4 বছর পরে সেটাকে এখন ইমপ্লিকেশন কাজে এটা মানে না করে উপায় ছিল না। উপায় ছিল না, সারদানার জন্য উপায় ছিল এটা না। করতেই হবে আর কি, করতেই হবে। স্কুল লেভেল থেকে আরম্ভ করে একদম হায়ার এডুকেশন অর্থাৎ রিসার্চ পর্যন্ত ওই এডুকেশন পলিসির আন্ডারে তাদের সমস্ত কন্ডিশন, টার্মস কন্ডিশন এবং পুরো প্ল্যানটা দেওয়া আছে। সেই যদি না, সেটা যদি ফলো না করা হয় তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা স্থান পাবে না। এটা অবশ্যই করা দরকার। পরিকাঠামো কি সব জায়গায় সমান আছে? এটা না, বলবো। পরিকাঠামো সব জায়গায় সমান নেই, কম বেশি আছে। তার জন্যই ওরা ওই যে 260 টাকা ইউজিসি দিতে চেয়েছিল, 2 কোটি টাকা করে রেসপেক্টিভ অফ কলেজে। ওয়েস্ট বেঙ্গলে প্রায় সব কলেজই পেয়েছে আমি শুনছিলাম, মাত্র 3টি কলেজ ছাড়া, রাজ কলেজ তার মধ্যে একটি, যারা 2 কোটি টাকা আদায় করতে পারেনি। যে কোনো তাদের ভুলভ্রান্তি বা কিছু একটা ব্যাপারে তারা পায়নি, তারা সেটা থেকে বঞ্চিত হয়েছে। এটা খুব দুঃখের ব্যাপার, কারণ সেটা পেয়ে গেলে অন্তত 2 কোটি টাকা অন্তত 20-25টা রুম করে ফেলতে পারতো। একদম। তাহলে একদম মাঠটাকে জেনে সারাতে হ্যাঁ, এক্ষুনি যে পড়াশোনার যে পরিকাঠামোর যে অভাব সেটা থাকতো না, দূর হয়ে যেত। সেটা করতে পারেনি। তারপর রাজ কলেজে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখন ওরা কেবিন করছে, অর্থাৎ রাজ কলেজে প্রত্যেকটা কেবিনে তারা টিচাররা শুধু পড়াশোনা নয়, নিজেরা পড়াশোনা এবং গবেষণার কেন্দ্র তৈরি করবেন। আমি যখন রাজ কলেজে ছিলাম তখন আমিও ইউনিভার্সিটির একজন রিসার্চ সুপারভাইজার হিসেবে আমি স্বীকৃতি পাই, বাহ। অর্থাৎ আমার আন্ডারে রিসার্চ করতে পারবে। তেমনি অনেক প্রফেসরই রিসার্চ স্কিম আনাতেন এবং তাদের আন্ডারে রিসার্চ করাতেন। তো সেগুলো এখন করাচ্ছে কিনা আমি খোঁজ পাইনি। তো এই পরিপ্রেক্ষিতে তখন ওদের দাবি ছিল দীর্ঘদিনের যে প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা কেবিন তৈরি করে দিলে সেখানে তারা পড়াশোনা করতে পারবে, রিসার্চ স্কলারদের তাদের গাইড করতে পারবে। সেই জন্য এটা সব কলেজেতে নেই, রাজ কলেজে প্রায় হয়ে এসেছে এরকম একটা। এবং ওরা যে কটা বাকি ছিল সে কটাকেও আমরা স্যাংশন করে দিয়েছি যে হ্যাঁ, এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা অনেক কেবিন। ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে নতুন শিক্ষানীতি স্কুল কলেজে সব কটা জায়গায় এটা চালু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে উপযুক্ত শিক্ষক, কোথাও রুম, এগুলো হবে ঠিকমতো, এটা ইমপ্লিমেন্টেশন ঠিকমতো হচ্ছে না। হ্যাঁ, কারণ মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট আছে, সেটা অনেক টিচার দরকার, সে অনুযায়ী কিন্তু টিচার রাখা হয়নি। হ্যাঁ, তারপরে আপনার রিটায়ার করে যাচ্ছেন, নতুন লোক নেওয়া হচ্ছে না। হ্যাঁ, এ ধরনের একটা সংকট তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এভাবে যে পরিকাঠামো থাকার দরকার সেগুলো প্রিন্সিপালরা নিজেরাই বলছেন যে নেই কো, কিন্তু আমরা বাধ্য হয়ে কোনো রকম চালাচ্ছি। এতে কি শিক্ষার উৎকর্ষতা কি নষ্ট হবে? না, দেখুন রাজ কলেজের ক্ষেত্রে আমি যা দেখেছি, এরা কিন্তু রিটায়ারমেন্টের পরে মানে পেয়ে যাচ্ছেন, টিচার পেয়ে যাচ্ছেন। যেখানে টিচার পাননি সেখানে স্যাক্ট, স্টেট এডেড কলেজ টিচার্স এবং স্টেট এডেড কলেজ টিচার্সদের মধ্যে অনেকেরই প্রকৃত যোগ্যতা রয়েছে। অনেকেই এমফিল বা পিএইচডি, ডক্টরেট এবং অল অ্যালং B+55% মার্কস এসব ক্যান্ডিডেট রয়েছে, অনেক ভালো ভালো। তারা যে কোনো সবকটাই যে এরকম চাকরি পায়নি, এরকমভাবে ঢুকে গেছে তা কিন্তু নয়। তাদের মধ্যে অনেক ভালো ভালো মানে কেরিয়ারের স্টুডেন্টরা রয়েছে যারা শিক্ষাক্ষেত্রে ঢুকেছেন এবং তারা ভালো করতে পারবেন। এবং ঠিক করে ওরা যদি পাঠাতে পারে গভর্নমেন্টের কাছে, আমার মনে হয় লোকের অভাব নেই। কারণ তো প্রোডাকশান তো প্রচুর রয়েছে, আজকাল ছেলেমেয়েরা প্রচুর নেট স্লেট পাস করছে এবং কোয়ালিফাই করে পিএইচডি, ডিএসসি, ডিএলএড, এমএলএ, সমস্ত এমফিল ইত্যাদি করছে। তারা প্রচুর বসে আছে, ব্লক হয়ে আছে। সুতরাং ভালো ছাত্রছাত্রী পেয়ে যাবে। এবং আরেকটা যেটা প্রবলেম ছিল আগে, যে ওই রিজার্ভ ক্যাটেগরি যে সেগুলোকে আগে ভরাতে হবে। এখন হচ্ছে কি, রিজার্ভ ক্যাটেগরিটাকে সাধারণ ক্যাটেগরির, জেনারেল ক্যাটেগরির ক্যান্ডিডেট দিয়ে ভর্তি করে নেওয়া হচ্ছে এবং সেই রিজার্ভ ক্যাটেগরির পোস্টটা ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে। অর্থাৎ পরবর্তীকালে তারা সেটাকে রিজার্ভ ক্যাটেগরি নিতে বাধ্য থাকবে। সেটাকে নিয়ম ভঙ্গ করে যে দেওয়া হচ্ছে তার কিন্তু নয়। এটা করার ফলে তারা প্রায় প্রত্যেকটি ভ্যাকান্ট পোস্টের মানে অধ্যাপক বা অধ্যাপিকা পেয়ে যাচ্ছেন। তার ফলে সেই দিক থেকে কোনো অসুবিধা কিন্তু থাকছে না। এটা সরকারের একটা ভালো দিক। সরকারের অনেকগুলোই ভালো দিক আমি লক্ষ্য করেছি। আমি তখন প্রিন্সিপাল ছিলাম বলে আমি সমালোচনা কিছু করতে পারিনি, কিন্তু আমি এখন রিটায়ারমেন্টের পরে দেখছি সরকারের বেশিরভাগ দিকটাই খুব ভালো এবং সকলেই খুব আনন্দের সঙ্গে, মানে অত্যন্ত আনন্দের সঙ্গে কাজ করছেন। তার ফলে এত বেশি প্রবলেম হচ্ছে।
কেউ কাউকে মানে না, কোনো ভয় নেই, এরকম একটা ভাব। কিন্তু মানুষজনের কাছে সরকার কিন্তু খুব গ্রহণযোগ্য এবং খুব ভালো করছেন এটা। একটা জিনিস যে অনেক শিক্ষক বিভিন্ন কলেজে সমান শিক্ষক নেই, কোথাও কম কোথাও বেশি, হ্যাঁ। আবার সাবজেক্টও সব জায়গায় সমান নয়, এমপিএড যেমন বিপিএড অনেক কলেজেই নেই, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে যাতে ঠিকঠাকভাবে সব জায়গায় সব সাবজেক্টে আরও কিছু বাড়ানো যায় কলেজে, যেসব জায়গায় হ্যাঁ দরকার। এবং দেখুন মোশাররফবাবু, সাবজেক্ট বাড়ানোর থেকে কোয়ালিটিটা বেশি ইম্পর্ট্যান্ট। আপনার স্টুডেন্ট সংখ্যা অনুসারে আপনার পোস্ট স্যাংশন হয়। স্টুডেন্ট সংখ্যা যদি বেশি না হয়, 20 জন বা একটা ক্লাসে 40 জন করে না হয়, তাহলে একটা বেশি লোক পাবে না। স্টুডেন্ট সংখ্যা কম থাকলে ওই জন্য লোক পাচ্ছে না, এই জন্য সেখানে পার্ট টাইম করে অর্থাৎ স্যাক টিচার দিয়ে তাদের কাজ চলছে। স্টুডেন্ট সংখ্যাটা থাকা দরকার। প্রচুর সাবজেক্ট করে দিলাম আর প্রত্যেকটা সাবজেক্টে 4 জন 5 জন করে, তাহলে সেই 4 জন 5 জনের এগেনস্টে একটা পোস্ট তো পাবে না। কারণ আপনি তো স্যালারি স্ট্রাকচার দেখছেন, একদম স্যালারি স্ট্রাকচার এত ভালো, 6 পে কমিশনের পর থেকে 7 পে কমিশন তারা যদি ফলো করে, প্রচুর মাইনে, এত স্যালারি, ভালো স্যালারি। সুতরাং পোস্টও 4 জন 5 জনের জন্য একটা গভর্নমেন্ট তো দেবে না। ইউজিসি রুল অনুসারে মিনিমাম একটা ক্লাসের যে সাইজ, সেই ক্লাস মিনিমাম 36 বা 40 হতে হবে, তবে একটা পোস্ট পাওয়া যাবে স্যাংশন। এবার স্টুডেন্ট সংখ্যা অনুসারে, ওয়ার্কলোড অনুসারে, যেটা আপনার নন টিচিং টিচিং সবই ওয়ার্কলোড অনুসারে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক নয়, অর্থাৎ ছাত্র সংখ্যা একটা কোনো জায়গায় ইকোনমিক্সে টিচার 4 জন, ছাত্র 3 জন বা 2 জন, অনার্সে অনেকে ভর্তি হচ্ছে না, অনেক সিট খালি রয়ে যাচ্ছে। এবার আপনার কেন কী মনে হয়? এটা শুনুন, এটাকে আপনার 90-এর দশকে যেমন ছিল একটা, আমি তো 81 সাল থেকে কলেজে চাকরি করছি, 90-এর দশকে যেটা ছিল যে সংস্কৃতের কোনো স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না। কারণটা কি? সংস্কৃতের অ্যাবজর্পশন হচ্ছে না, তারা চাকরি পাচ্ছে না, তারপরে সংস্কৃত কেউ পাচ্ছে না। সংস্কৃতের অধ্যাপক অধ্যাপিকার দিকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যবহার করা হতো, বিভিন্ন সময় ইউনিভার্সিটি কলেজ তাদেরকে ব্যবহার করতেন। তারপরে সংস্কৃতে যখন এন ব্লক চাকরি পেতে লাগলো, কাজ পেতে লাগলো, তখন আবার সেটা শুরু হলো, তারা যথারীতি পড়াশোনাতে মনোনিবেশ করতে পারছেন। বর্তমানকালে এই বাংলাতেই এরকম হয়েছে যে আপনার কমার্স বা হচ্ছে ম্যাথমেটিক্স বা আপনার ইকোনমিক্স, এইরকম কতগুলো সাবজেক্টে, সোশিয়োলজি, কতগুলো সাবজেক্টে কখনো আপ ডাউন হচ্ছে, কম বেশি হচ্ছে ইত্যাদি। কিন্তু তাদের কাছে প্রকৃত কাউন্সেলিং থাকলে, তাদের ধ্যান ধারণা পরিষ্কার থাকলে কিন্তু এই যে ছাত্রছাত্রী কমে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু থাকবে না। আমরা রাজ কলেজে সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেক ভালো ভালো ছাত্রছাত্রীকে আনতে পেরেছিলাম, এবং তারা ওখানে পাশ করার পরে অনেকেই MA MCom বা MBA করে বিভিন্ন ব্যাংকে বড় বড় ম্যানেজার ইত্যাদি বিভিন্ন। রাজ কলেজে আপনি চালু করেছিলেন বাংলায় MA, বাংলায় স্নাতকোত্তর, কিন্তু তারপরে আর একটাও খোলেনি নতুন কিছু। হ্যাঁ, এটা রাজ কলেজে ধরুন পরিকাঠামো আছে, আমি খুলতে চেয়েছিলাম, পারিনি। বটানিতে, জুলজিতে, ফিজিক্সেতে এটা মাস্টার ডিগ্রি পড়ার মতন পরিকাঠামো রয়েছে। আপনারা যে সায়েন্স বিল্ডিং দেখে থাকবেন, সায়েন্স বিল্ডিং যদি আপনারা ভিজিট করেন দেখবেন নিচেতে যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রির 3টে ল্যাবরেটরি আছে। 3টে ল্যাবরেটরিতে অত্যন্ত মডার্নাইজড একদম ল্যাবরেটরি। ইউনিভার্সিটির প্রফেসররা রাত্রি পর্যন্ত এখানে এসে আমাদেরকে সাহায্য করে ল্যাবরেটরিটা তৈরি করতে সাহায্য করেছিলেন। ডক্টর প্রফেসর স্বপ্নদীপ ঠাকুর, তার মধ্যে রাজ কলেজের স্টুডেন্ট, এবং উনি তো সব সময় থেকে ল্যাবরেটরিটা কী করে হবে, উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এরকম অনেক অধ্যাপকই আমাদের কাছে এসেছেন, হেল্প করেছেন। ছাত্র সংসদ নির্বাচন, ওই যে কেমিস্ট্রিতে প্রায় 3টে ল্যাবে 300 মতো স্টুডেন্ট একসঙ্গে প্র্যাকটিক্যাল করতে পারে, দেখলে মনে হবে যে এটা একটা কারখানা মনে হবে। তাহলে এত স্টুডেন্ট যেখানে রয়েছে, অধ্যাপক সেরকম ছিল, অধ্যাপক আরও 2-4টি দিলে মাস্টার ডিগ্রি খুলতে আপত্তি কোথায়? ফিজিক্সেও তেমনি, অত্যন্ত বটানি তেমনি, জুলজি তেমনি। তো বাংলা তো আছেই, বাংলাতে প্রফেসর ছিল, ল্যাবরেটরি দরকার ছিল না, আমাদের ভালো বই ছিল। এবং আমি দেখেছি আমার সময়তে বাংলাতে MA-তে ফার্স্ট রাজ কলেজ থেকেই 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, ইউনিভার্সিটি হচ্ছে না, রাজ কলেজ থেকে ফার্স্ট হচ্ছে। তার মানে কি প্রকৃত ক্লাস হচ্ছে, পড়ানো হচ্ছে, চর্চাটা ভালো রয়েছে। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন বন্ধ, এবার কি ছাত্র রাজনীতি থাকা উচিত না আপনার কি মনে হয়? আমার মনে হয় ছাত্র সংগঠন যেটা, সেটা থাকা দরকার। তাতে অধ্যক্ষদের কাজে অনেক সুবিধে থাকে। ছাত্র সংগঠন থাকা দরকার, ছাত্রদের নিয়ে পলিটিক্স করা উচিত নয়, কিন্তু সংগঠন থাকা দরকার। সংগঠন না হলে বিভিন্ন শিক্ষাকে বেশ করে তাদের যে কালচারাল অ্যাফেয়ার্স থাকবে, খেলাধুলো থাকবে,
এগুলোকে কন্ডাক্ট করতে অধ্যক্ষের পক্ষে সুবিধা হয়। ছাত্র সংগঠন অবশ্যই থাকা দরকার। ছাত্র সংগঠন না থাকলে তাদের মধ্যে ঐক্য থাকে না, তাদের মধ্যে মতবিভেদটা দূর হয় না। সেই জন্য এগুলো অনেকে খোলামেলাভাবে কোনো প্রতিবাদ করতে পারে না। টিচারদের কাছে একটা সে কি ভাব থাকে যে এরকম কিছু পাঁচে লোকে কিছু বলে, কিছু দিন বলে দেন, কিন্তু সংসদ রাখলে ছাত্ররা নিজের বক্তব্য পেশ করতে পারবে। ডেফিনেটলি ওটাতে একটা প্ল্যাটফর্ম, তারা প্রতিনিধিত্ব করবে সেখানে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, ঠিক, এটা খুবই দরকার ছিল, খুবই দরকার। ছাত্র সংসদ থাকা দরকার। আমি একদম। ছাত্রদের কোনো রাজনীতি বলছি না, ছাত্র সংসদ, ছাত্র ঐক্য থাকা সব দরকার। ছাত্রের যেখানে ইনভলভমেন্ট হবে, ক্লাসে ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং সেগুলো রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা মানে এক্সিকিউটিভ বডি তাদের থাকবে, একদম। তাহলে অধ্যক্ষের পক্ষে কলেজ চালানোর পক্ষে খুব সুবিধা হয়। খুব সুবিধা। কোনো ঝামেলা ঝঞ্ঝাট ভয় এগুলো থাকবে না, এগুলো থাকা খুব দরকার আর কি। একদম। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানবো যে এরকম যে আসন সংখ্যা বললেন কমে যাচ্ছে, হ্যাঁ আমিও দেখলাম বিভিন্ন জায়গায় আসন সংখ্যা কমছে না, আসন আপনার না না মানে ভর্তিটা কম হচ্ছে, ভর্তিটা কম হয়েছে। ভর্তি আসন সংখ্যা একই রয়েছে, কোথাও কমিয়ে দেওয়া হচ্ছে আবার, হ্যাঁ যে এত আমাদের বেশি রাখবো না, কমিয়ে দিই, কারণ ভর্তি হচ্ছে না, কী করবে? তো সেক্ষেত্রে যারা আসছে না, হ্যাঁ বা ভর্তি হতে পারছে না, পোর্টালের ব্যাপারে যে নতুন করে পোর্টালও চালু করা আবার হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও দেখছি যে বেশ কিছু আসন ফাঁকা থেকে যাচ্ছে। এবার আপনার কী মনে হয় এই ব্যাপারে? শুনুন, এই যে আপনি ন্যাকের কথা বলছিলেন, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল, এদের ক্ষেত্রে ওই যে ওদের ইয়েটা রয়েছে, ম্যাট্রিক্সটা রয়েছে, সেই ম্যাট্রিক্সে আমি কোনো কলেজে ন্যাক করাচ্ছি বা তারা ভালো গ্রেডও পাচ্ছে, পুরোপুরি আমার অ্যাডভাইসে তারা করছে, প্রাইভেট কলেজ ইত্যাদিগুলো করছে। তো সেখানে একটা ম্যাট্রিক্স আছে যে স্টুডেন্ট সংখ্যা ইনটেক যত রয়েছে, ভর্তি যদি না হয় তাহলে রেশিওটা কিন্তু তারা মার খেয়ে যাবে, সেই রেশিওতে মার খেয়ে যাবে একদম। সেখানে ইউনিভার্সিটি থেকে যদি ইনটেক নেওয়া থাকে 25 বা 20-20-র মধ্যে 18 জন ভর্তি হলো বা 20 জনই ভর্তি হলো, তার ক্ষেত্রে তাদের গ্রেডটা তাদের বাড়বে। আর 40টা আমার ইনটেক রয়েছে, আমি সেখানে 15টা রয়েছে বা 20টা রয়েছে, সেখানে কিন্তু তাদের প্রপোর্শনটা কমে যাবে, তাদের ন্যাকের মূল্যায়নে তাদের গ্রেড কমে যাবে। সেই জন্যে দেখানি ওই ইনটেক ক্যাপাসিটি রেখে তো লাভ নেই, তাদের যা ক্যাপাসিটি সেই অনুসারে ইউনিভার্সিটির কাছ থেকে অ্যাফিলিয়েশন সেই অনুসারে ইনটেকের নেওয়া উচিত, একদম এটা নেওয়া উচিত। এটা খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আরেকটা ব্যাপার আমি জানতে চাইছি যে এই যে এই একটা কলেজের ক্ষেত্রে একটা এই অবস্থা, অনেকে ছাত্ররা বলছে ক্লাস হচ্ছে না, আবার টিচাররা বলছেন যে ছাত্ররা ক্লাস ঠিকমতো করছে না, হ্যাঁ এ ব্যাপারে আপনার কী মনে হচ্ছে? এটা দেখুন, এই স্টুডেন্টদের সঙ্গে টিচারদের যে একটা কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপটা তৈরি হয়েছে যেটা বাঞ্ছনীয় নয়। এই গ্যাপটাকে দূর করতে হবে, নেতৃত্ব দিতে হবে অধ্যক্ষকে, একদম। অর্থাৎ প্রত্যেক ডিপার্টমেন্টে গিয়ে তাকে মিটিং করতে হবে, তাকে আলোচনা করতে হবে, ডিপার্টমেন্টাল সেমিনার নিয়মিত রাখতে হবে, হ্যাঁ এটা করতে হবে। আমার সময় যেটা আমি করতাম, ইউজিসি থেকে টাকা নিয়ে আসি বা না আসি, আমি প্রত্যেক ডিপার্টমেন্টে সেমিনার করাতাম, স্টুডেন্টরা সেখানে এডুকেশনের সঙ্গে একটা এন্থু পেত, সেই এন্থুতে তারা ক্লাস করতেন ইত্যাদি। যেমন আমি বলি, ইংরেজি ডিপার্টমেন্ট রাজ কলেজের অত্যন্ত সুনামের সঙ্গে ইংলিশ ডিপার্টমেন্টে কত স্কলার ছেলে কাজ করছে। আমি যখন ওখানে ছিলাম, সর্বপ্রথম আমি কমপ্লেন পেয়েছিলাম ইংলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে। ইংলিশ ডিপার্টমেন্টের সম্পর্কে 2003-4 সালে কমপ্লেন পেলাম, তাদের ক্লাস হচ্ছে না। তাই বললাম এত ক্লাস হচ্ছে না ইত্যাদি। তারপরেতে করে আমি বললাম যে তাহলে একটা মিটিং ডাকবো ডিপার্টমেন্টে, স্টুডেন্টরা সব থাকবে তোমরা। তো সেই মিটিংয়ে আমি ইন্টারনাল গভর্নিং বডি মেম্বার্স, আমি এবং অধ্যাপিকা ইংলিশ ডিপার্টমেন্টের আর ছাত্ররা ছিল। তারপরেতে আমি প্রথমে একটা ইংলিশ, যেহেতু ইংলিশ ক্লাস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেখানে আমি প্রথমেই একটুখানি স্পিচ রাখলাম। তারপরেতে আমি বললাম, এনি স্টুডেন্ট টু স্পিক এনিথিং রিগার্ডিং দিস ডিসকাশন টুডে। তখন একটি স্টুডেন্ট হাত তুলে আমাকে ইন্ডিকেট করলো যে সে কিছু বলতে চায়। আমি বললাম, ইয়েস, স্ট্যান্ড আপ অ্যান্ড টেল। তো সে বললো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্যার আমি কাউকে, উইথ ডিউ রেসপেক্ট টু অল প্রফেসর্স অফ দ্যাট টাইম, আমি তাদেরকে সম্মান দিয়ে এই কথাটা বলছি। সেই স্টুডেন্ট বললো, স্যার দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার ইংলিশ ক্লাস হোয়েন উই লার্ন ইংলিশ লেকচার দ্যাট ইজ ফ্রম ইয়োর মাউথ। একদম, আমি আপনার মুখ থেকে প্রথমেই ইংলিশ ক্লাসে ইংরেজিতে বক্তৃতাই প্রথম শুনলাম। এমন হোয়াট ক্লাস ইউ রিড ইন? বললো, স্যার আই এম এ স্টুডেন্ট অফ থার্ড ইয়ার ইংলিশ অনার্স, আই পাসড আউট ফ্রম দ্য সেন্ট জেভিয়ার্স স্কুল, এরকম বললো। তো সে কতখানি দুঃখের,
প্রফেসররা হয়তো ইংরেজি জানেন না তা তো নয়, তারা যোগ্যতার মাপকাঠি পেরিয়ে তারা চাকরি পেয়েছেন, কিন্তু সেই স্টুডেন্টটা বলছে ইংলিশ ক্লাসেই সর্বপ্রথম ইংরেজি লেকচার আমি শুনলাম। বাহ, তাই এরকম কেন হবে? একদম এরকম কেন হবে? তাহলে অভাবটা কোথায়? শুধু কমিউনিকেশন গ্যাপটা কি জন্য কমিউনিকেশন গ্যাপ হয়েছে? আমি তো স্টুডেন্টের দিকে এই কথাটাই বলতাম, যেটি ইট ইজ ইয়োর ডিউটি যে টু ব্রিং দ্য স্টুডেন্টস, টু অ্যাট্রাক্ট দ্য স্টুডেন্টস। আমাদের সময় কি হতো, আমরা ছোটোবেলায় স্কুল বা কলেজ লাইফে কোনো ভালো প্রফেসর বা টিচারের ক্লাস থাকলে, শরীর অসুস্থ থাকলেও, গায়ে জ্বর থাকলেও স্কুল বা কলেজে যেতাম যে অমুক স্যারের আজকে ক্লাস আছে। তার মানে কি, তিনি এমনই তার পড়ানোর ক্যাপাসিটি, আমাকে সে অ্যাট্রাক্ট করছে, আমাকে সেটা বাউন্ড করে দিয়েছে যে সেখানে ক্লাসে আমি হাজির হব। এটা একটা শিক্ষকের যোগ্যতা। বর্তমানে যে চাকরি হারা, এই ব্যাপারে একটু সংক্ষেপে আপনাদের চাকরি যোগ্য অযোগ্য এটা তো একটা রিসেন্ট গোটা ব্যাপারটা বাংলা তো উত্তাল হয়ে উঠেছে, একদিকে ওয়াকফ বিল আর একদিকে আপনার এই চাকরি হারা। দেখুন, এইটা হচ্ছে, আমি কারো ডেকে আমি কথা বলতে চাই না। আপনি যখন আমাকে ডেকেছেন নির্ভীক সাংবাদিক এবং আপনাদের এই চ্যানেল মুক্ত বাংলা আপনাদের খুব বর্ধমানের বা তার আশেপাশে খুব ভালো কাগজ আমি জানি, তো সেই পক্ষে আমি বলতে চাই, দেখুন, দোষকে দোষ বলে ঢাকার কোনো প্রয়োজন নেই। একজন অন্যায় করছে আর একজন অন্যায়ের সঙ্গে সেটা মেনে নিচ্ছে, সে আমাদের পুরনো সেই কথায় যেতে হয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তিন সমদহে। যে যদি হয় এরকম, যদি হয় যে একজন টাকা দিয়েছে আর একজন টাকা নিয়েছে, তাই তুমি টাকা দিলে কেন আর তুমি টাকা নিলেই কেন, দুজনেই দোষী। আবার অনেকে ভরসা রাখতে পারেনি, ভালো স্টুডেন্ট, কিন্তু দেখছি যদি না হয়, তাহলে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে স্টুডেন্টরা বিভ্রান্ত হয়ে গেছে যে আমি টাকা না দিলে হয়তো চাকরি পাবো না। আমি জানি একটি স্টুডেন্ট, সে WBCS পরীক্ষায় কোয়ালিফাই করেছে, তা 2.5 বছর মধ্যে তার ইন্টারভিউ হয়নি। 2.5 বছর পরে তার মোবাইলে, যদি তার কথা সত্যি হয়, সে যে এত টাকা দিলে তোমাকে এখানে প্লেসমেন্ট দেওয়া হবে, তাহলে এটা কেন হবে? একদম এটা কেন হবে? দিস বাঞ্ছিত নয়। আজকের দিনে এত সুন্দর যে ওয়েস্ট বেঙ্গলে যে সরকার চলছে, সেই সুযোগে কিছু দুষ্টু খারাপ লোক সরকারকে মেলাইন করার জন্যে, সমাজকে কলুষিত করার জন্যে তারা বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তার ফলে প্রশাসন ব্যতিব্যস্ত। প্রশাসন চাইছে যে যারা ডাউন টোডেন ফ্যামিলি, যে সমস্ত মাইনরিটি কমিউনিটি, যে সমস্ত ব্যাকওয়ার্ড কমিউনিটি পড়ে রয়েছে, তারা শিক্ষার আবহে এলে তাদের মধ্যে খারাপ জিনিসগুলো দূর হয়ে যাবে, সেই আপ্রাণ চেষ্টা করছে। সেই সুযোগে তারা দুষ্টু লোকের চক্রগুলো আরও বেশি বেড়ে যাচ্ছে। এটা তো কাম্য নয়, ইট ইজ নট ডিজায়ারেবল। এতে রাজ্য আমাদের পিছিয়ে পড়বে। রাজ্য পিছিয়ে পড়ার পরে ওই দুষ্টু লোকগুলো হচ্ছে প্রধান দায়ী। তা আমার কথা হচ্ছে যে এটাকে সরকারকে বলতে হবে যে যারা যোগ্য ব্যক্তি ছিল তাদেরকে বের করতে হবে। OMR সিট, অপটিক্যাল মার্ক রিডার, যে তাদের ইমেজ মিরর যেটা রয়েছে, সেখানে তো হার্ড ডিস্কের লোড ছিল, সেখান থেকে বের করতে পারবে। তার থেকে নিশ্চয়ই যারা যোগ্য ব্যক্তি তাদের করে দিক। এবারে যারা অযোগ্য ব্যক্তি, সরকার যদি মনে করে যে অযোগ্য, তখন যাদেরকে বলা হচ্ছে তারাও যদি যোগ্য হয়, তাদের জন্য ব্যবস্থা করতেই পারে। কিন্তু এটা পরিষ্কার করে দিক, যারা যোগ্য আর যারা সেখানে যোগ্যতার মাপকাঠি না পেরিয়ে চাকরি পেয়েছে, দুটোকে সেপারেট করে দেওয়া ভালো। তাহলে এটা কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? ওই অপটিক্যাল মার্ক রিডারের তাদের মার্কস দেখে একটু প্যানেল তৈরি করতে হবে। সেই প্যানেলে যারা সম্ভব, অতগুলো মার্কস, হ্যাঁ সম্ভব, খুব সম্ভব। এমনভাবে ওটা মানে সিস্টেম করা আছে, কম্পিউটারাইজ সিস্টেমে এমনভাবে প্রোগ্রামিং করা আছে, ওটা খুব কম সময়ের মধ্যেই করা সম্ভব। কোনটা নেই, কোনটা আছে। এই যে আমাদের বিভিন্ন রকমের কম্পিউটার সিস্টেমগুলোতে যে সমস্ত প্রোগ্রামিং করে, এই প্রোগ্রামেতে আমরা করতে পারি আপনার ডিজিটালাইজেশন, আপনার অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট করতে পারি, আপনার কোনটা বেশি কম পরপর আপনার সিরিয়াল করে আনতে পারি নিমেষের মধ্যে। তেমনি এটা করা যায়, খুব সহজেই করা যাবে এটা, যারা কম্পিউটার নলেজ যারা জানেন। তো কোর্ট দোষ দিচ্ছে রাজ্যকে, রাজ্য বলছে যে কোর্টে আমাদেরকে যোগ্য অযোগ্যের তালিকা দিই। হ্যাঁ, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? যোগ্য তালিকা তারা দিতে পারে, পুরো প্যানেলটা তৈরি করতে পারে, কোনো অসুবিধা নেই। এবং দেখুন, একটা কথা আছে, ডিলে কজেস ফ্রাস্ট্রেশন অ্যান্ড ম্যালপ্র্যাকটিস। ডিলে যদি করে, তার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হবে, সেই ফ্রাস্ট্রেশন থেকে এই সমস্ত অনাচার দুরাচার সৃষ্টি হয়েছে। এই কাজগুলো তাড়াতাড়ি, আমি একটা সালে পরীক্ষা দিলাম, 2004 সালে পরীক্ষা দিলাম, আমার 2005 বা 2006-তে যদি আমার রেজাল্ট বেরোয়, 2007-এ যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, তাহলে সে তো নিরাশ হতাশ হয়ে যাবে। এমনি পড়াশোনা থেকে সে সরে আসবে। তবে এটা তাড়াতাড়ি করতে হবে, যেমন ইউনিভার্সিটির ক্ষেত্রে রেজাল্ট বের করা তাড়াতাড়ি করতে হবে,
তেমনি এগুলো করতে হবে। যেমন আজকের দিনে ম্যাকআউট যে ইউনিভার্সিটি রয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেটা রয়েছে, ওরা একদম 1 মাসও লাগছে না, 1 মাসের অনেক আগেই তারা সমস্ত রেজাল্ট বের করে দিচ্ছে। কম্পিউটারাইজড ওয়েতে পরীক্ষা নিচ্ছে, কম্পিউটারাইজড প্রোগ্রামের মধ্যে তারা খাতা দেখছে এবং রেজাল্ট 1 মাসের মধ্যে বের করে দিচ্ছে। অত লাখ লাখ স্টুডেন্ট, প্রায় 200-250 মতন কলেজে তাদের বিভিন্ন সাবজেক্ট চলছে, বিভিন্ন প্রায় 100-200 সাবজেক্ট চলছে, রেজাল্ট বের করছে কি করে? এই কন্ট্রোলার আছে একজন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার একজন, অল্প স্টাফ, কিন্তু কম্পিউটারাইজ ওই সমস্ত প্রোগ্রামিংয়ের ফলে তারা রেজাল্টগুলোকে সিনক্রোনাইজ করে খুব তাড়াতাড়ি বের করে দিতে পারছে। সুতরাং এক্ষেত্রেও সেটা সম্ভব, সুতরাং করলেই হলো আর কি। আমরা এতক্ষণ ধরে খুব ভালো আমরা উপদেশ শুনলাম, অত্যন্ত মূল্যবান উপদেশ। আমাদের বর্ধমান রাজ কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর সুভাষচন্দ্র নন্দী, তিনি আমাদের মধ্যে এতক্ষণ ছিলেন এবং কলেজের বিভিন্ন সমস্যা, বিভিন্ন কলেজের পঠন পাঠন পরিকাঠামো এবং অধ্যক্ষ নিয়ে সমস্যা, বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করেছে জিবি, এবং সে প্রসঙ্গ তিনি আলোকপাত করলেন। যে গণ্ডগোলটা কোথায় কিছুটা খোলসা করে বললেন। আমাদের যে কলেজের বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত অসুবিধা আছে সে সম্পর্কে কী করে ইমপ্রুভ করা যায়, এটাও তিনি আমাদের উপদেশে দিলেন। এছাড়া আমরা যে বর্তমানে চাকরি হারা, যে 26,000 প্রায় চাকরি হারা পশ্চিমবঙ্গে, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে অনেকেই এখন রীতিমতো রাস্তায় আন্দোলন করছে। রাজ্য সরকারও সঠিক দিশা দেখাতে পারছে না, তাদেরকে চেষ্টা করছে বারবার, কিন্তু তা বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছেই। তো সে ব্যাপারে তার সুন্দর করে কোথায় গলতি আলোকপাত করলেন আমাদের সুভাষবাবু। এসে শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো সম্পর্কে সুন্দরভাবে বললেন তিনি, কীভাবে এগোলে আমরা কলেজগুলো অনেক উন্নতি করতে পারি, বিশ্ববিদ্যালয় আরও উন্নতি করতে পারি। একজন বিশিষ্ট শিক্ষাবিদ তিনি আমাদের একজন প্রশাসক, শিক্ষা প্রশাসক, এবং এ ব্যাপারে কোনো নির্দ্বিধায় বলা যায় যে আমরা আজকে খুবই মূল্যবান বক্তব্য তাঁর শুনলাম এবং তাকে আমরা পেয়ে খুব গর্বিত, আনন্দিত। আমি সৈয়দ মুশাররফ আজম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আজকের আলোচনা। আপনারা কমেন্টস করবেন, আপনারা বারবার আমাদেরকে আরও জানাবেন কীরকম লাগছে, আর সাবস্ক্রাইব করবেন বারবার। আরেকটা ব্যাপার যে আমরা এখানেই সুভাষবাবুকে ছেড়ে দিচ্ছি না, আমরা এরপরে আবার নিয়ে আসবো তাকে পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন সমস্যা সম্পর্কে, শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষাক্ষেত্রের সমস্যা সে সম্পর্কে তিনি আলোকপাত করবেন। আমরা আজকে তাকে অভিনন্দন জানাই, মুক্ত সংস্থাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আগামী দিনে তাকে আবার পাবো সেই আশা, সেই ভরসা রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।